নমস্কার, সকলকে স্বাগত। দেখছেন রাই বাংলা, একটি আরসিটিভি বিনোদন। শুরু করছি মন ভালো নেই এর একটা সম্পূর্ণ নতুন এপিসোড, পাওয়ার্ড বাই আরসিটিভি ব্রডব্যান্ড। বিজ্ঞাপনী চমক নয়, স্থানীয়তে ভরসা রাখুন। স্টুডিওতে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেতেও রয়েছেন বিশিষ্ট মনোবিদ তনয়া সেনগুপ্ত। নমস্কার। নমস্কার ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আপনি আবারও এসেছেন আমাদের এই প্রোগ্রামে। মন ভালো নেই এই প্রোগ্রামটা আমরা নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে আমাদের দর্শকদের জন্য, যেখানে আমরা আমাদের পারিপার্শ্বিক বিষয় এবং ব্যক্তিগত বিষয় এবং পারিবারিক যদি আমরা বলি, সেখানে যে সমস্যাগুলো সঠিক চিকিৎসা বলতে পারবো না, আমরা মানসিকভাবে কীভাবে আমরা ভালো থাকবো সেই সমস্যাগুলো সমাধান করব, সেইভাবেই আমরা প্রোগ্রামটাকে নিয়ে সাজিয়েছি। তো এই প্রসঙ্গে আমরা আজকে আলোচনা যেটা রেখেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে শাশুড়ি এবং বৌমা মানে কি অশান্তি, এর প্রতিকারই বা কিভাবে সম্ভব, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই মুহূর্তে আমরা কিন্তু লাইভ রয়েছি রাই বাংলার পেজেও, তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের লাইভ পেজে এই মুহূর্তে লাইভে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। সেই যে প্রশ্ন থাকবে তার উত্তর আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও আপনারা প্রশ্ন রাখতে পারেন। আর আমরা তো ইউটিউবে রয়েছি, জানেনই আপনারা। ইউটিউবে যখন এপিসোডটা টেলিকাস্ট হবে তখন আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে রাখতে পারেন, আমাদের টেকনিক্যাল টিম সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে সরাসরি আপনার কাছে, যে এই যে আমাদের সম্পর্কগুলো, নতুন নতুন সম্পর্ক কিছু তৈরি হয়, কারণ বিয়ের পর একটা মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে, নিজের পারিপার্শ্বিক পরিবেশ, নিজের চেনা একটা জগৎ ছেড়ে সম্পূর্ণভাবে নতুন একটা জগতে আসে। এবং সেক্ষেত্রে যে বাড়িতে আসে সেই বাড়ির যে যারা রয়েছেন, যে সদস্যরা রয়েছেন, তাকে কতটা আপন করে নিচ্ছেন বা নিতে পারছেন, বা মানসিক কোনো ব্যালেন্স নষ্ট হচ্ছে বা সমানভাবে সেটা মানা যাচ্ছে না, সেরকম যদি কোনো পরিস্থিতি থেকে থাকে তাহলে কি করবে সেক্ষেত্রে? প্রথমেই বলতে হবে যে এই ধরনের সমস্যাগুলো সবসময় ফ্যামিলি থেরাপির মধ্যেই আমরা সেটাকে ডিসকাস করে থাকি। ফ্যামিলি থেরাপি হচ্ছে আমাদের যে ফ্যামিলির বিভিন্ন ধরনের বাউন্ডারিজ আছে, যেরকম লিডারশিপ স্ট্রাকচার আছে, তারপরে কমিউনিকেশন আছে, তো সবকটাকেই এই ফ্যামিলি স্ট্রাকচার যেটা, তো তাছাড়া ফ্যামিলির হায়ারার্কি, এইগুলোকে মেনে তার একটা ওয়ে আউট বার করার চেষ্টা করা হয় ফ্যামিলির সাথে বসে। যদি আপনি যেটা বললেন সেই রকম সমস্যা বা সেই ধরনের অ্যাডাপ্টেশনে যদি কোনো রকমের সমস্যা হয়, সেইটা যদি দীর্ঘদিন চলতে থাকে এবং সেখানে যদি পুরো সিস্টেমটা হ্যাম্পার হতে থাকে, এবং যেইখানে সিস্টেমটা পুরোটাই হ্যাম্পার হতে হতে মানে সিস্টেমটা কোনো রকমভাবে কাজ করতে পারে না, তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে সেক্ষেত্রে মেন্টাল হেলথ প্রফেশনালস যারা, তাদের কাছে কিন্তু অবশ্যই তাদের হেল্পটা নিতে হবে। এরপরে আপনি যেটা বলছেন যে নতুন বিয়ের পরে এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে, বা এখনকার দিনে যেটা অনেক বেশি বাড়ছে, হয়তো প্রত্যেকটাই ঘরে ঘরে কম বেশি সকলের মধ্যেই কিছুটা রয়েছে। তো মেইনলি যেটাতে আমাদের মূল মানে ফোকাস করতে হয় যে আমাদের অ্যাডাপ্টেশন যেই ক্যাপাবিলিটি, আমরা কতটা অ্যাডাপ্ট করতে পারছি, সেটা যে নতুন মেম্বার, সেই নতুন মেম্বার ওই সময়ে গিয়ে তার ওই বাড়ির যেই পুরনো কাস্টমস গুলো আছে, তাদের যে রিচুয়ালস গুলো আছে, সেগুলোর সাথে কতটা সে মানাতে পারছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাড়ির যারা মেম্বার, তারা নতুন মেম্বারেরও তো কিছু চিন্তাধারা আছে, কিছু ভাবনা আছে, তার নিজের কিছু সিস্টেম আছে, তার নিজের কিছু রিচুয়ালস, যেটা সে তার বাবার বাড়ি বা মায়ের বাড়ি থেকে দেখে এসেছেন। তো সেইখানটার সাথেও তারা কতটা অ্যাডাপ্ট করতে পারছে, সেটার উপরে কিন্তু সম্পূর্ণ এই যে ব্যালেন্সটা বলছেন, সেটা কিন্তু নিয়ন্ত্রণ বা সেটার দ্বারাই কিন্তু নির্ধারিত হয়। আচ্ছা, আপনি বলছেন যে দু তরফ থেকেই সমান উদ্যোগটা থাকা দরকার। একদমই। যে বাড়িতে আসছে নতুন মেম্বার হিসেবে, সেই বাড়ির যে মানুষগুলোকেও যেমন তার যে চিন্তাধারা সেগুলো কিছুটা হলো অ্যাডাপ্ট করে নিতে হবে, এবং যে নতুন বাড়িতে আসছে সেখানকার যে রিচুয়ালস বলেন, যে সমস্ত চিন্তাধারা রয়েছে, সেগুলো তাকে ধীরে ধীরে মানিয়ে নিতে হবে। একটু সমস্যা অনেক সময় দেখা দেয় যে এখন একান্নবর্তী পরিবার নেই বললেই চলে, নিউক্লিয়ার ফ্যামিলি, এবং সেক্ষেত্রে দেখা যায় যে মেয়েটি বড় হয়েছে তার বাবা মা এবং খুব বেশি হলে ভাই বা বোনের সাথে, আর বিশেষ কোনো তাদের ফ্যামিলি মেম্বার নেই বাড়িতে, এবং সেক্ষেত্রে সে একরকম ভাবে বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছে। এবং আরেকটা বাড়ি যখন আসছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক মেম্বার, এবং সেই মেম্বারদের সাথে তাল মেলাতে গিয়ে তার দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? মূলত হচ্ছে যে প্রথমেই যখন একটা ফ্যামিলি আমরা শুরু করছি, তখন সকলকেই বুঝতে হবে যে সেটা একটা নতুন সিস্টেম তৈরি হচ্ছে। মানে যারা পাত্র
পাত্রী তাদের দুজনের মধ্যে যেই বন্ডিংটা, সেটা যদি লাভ ম্যারেজও হয় বা অ্যারেঞ্জ ম্যারেজও হয়, তাদের দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু একেবারেই নতুন ভাবেই শুরু হচ্ছে। বিয়ে যদি আমার লাভ ম্যারেজও হয়, তারপরে যখন আমি বিয়ে করছি, বিয়ের পরের পুরো লাইফটা কিন্তু একদম একদম অন্যরকম। তখন আমি যখন বিয়ে করছি, আমার কিন্তু ওই ডে ওয়ানটা ডে ওয়ানই হচ্ছে। আমি একটা লোকের সাথে এত বছর রিলেশনশিপে ছিলাম, মানে আমি সবটা জেনে চলে আসছি, সেটা কিন্তু তার কাছে নয়। মানে আমরা যদি তার কাছ থেকে এটা এক্সপেক্ট করি যে তুমি তো সবটাই জানতে, তুমি তো সবটাই বুঝতে, সেই এক্সপেকটেশন গুলো কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ তার কাছে কিন্তু ওই নতুন বাড়িটাতে গিয়ে থাকাটা কিন্তু প্রথম দিন থেকে বিয়ের পরেই শুরু হচ্ছে। তো এই যে প্রথম থেকেই আমাদের মধ্যে সেটা যে নতুন মেম্বার আসছে তারও বা যারা ওখানে আছেন তারও, মানে প্রথম দিন থেকে যদি আমরা এইটা ভাবি যে আমরা দুজনের মধ্যে হ্যাঁ 19-20 হয়তো কিছু হবে, সেটার মধ্যে আমরা চেষ্টা করব যতটা আমি আমার দিক থেকে দিতে পারছি, সেটা দুদিক থেকেই, কিন্তু ভাইসি ভার্সা। আমরা প্রথম থেকেই যদি চাপিয়ে দিতে থাকি, সেটা আমার নতুন, আমি যেই জিনিসগুলোতে বিশ্বাস করি বা আমার যেই ফ্যামিলিতে বিয়ে হচ্ছে তারা যেটা বিশ্বাস করেন, এবার সেখানে দুটোকেই যদি দুজনের মতো করে চাপিয়ে দিতে থাকি যে আমারটা মানতে হবে বা তোমারটা আমাকে মেনে নিতেই হবে, তো সেই ওই যে চাপিয়ে দেওয়াগুলো থেকেই কিন্তু এই অশান্তিটা হয়তো অল্প 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 করে অনেক বড় হতে থাকে। তো এই প্রথম দিন থেকেই যদি আমি না চাপিয়ে, আমি অন্তত কিছুটা দিন দুটো জায়গাকেই দিই, যেটা যারা নতুন যিনি আসছেন তাকেও যেরকম এবং যেই বাড়িতে যারা পুরনো মেম্বার্স আছেন তাকেও যদি একটু কিছুদিন অন্তত সময় দিই, যে দুজন অন্তত আগে বুঝে নিক যে এর প্যাটার্নটা কিরকম বা এই বাড়ির প্যাটার্নটা কিরকম, আমাকে তাহলে কতটা আমাকে সেখান থেকে গড়তে হবে বা ভাঙতে হবে, বা নতুন মেম্বারেরও প্যাটার্নটা কিরকম, ও কি কি জিনিস পছন্দ করে বা ওর কিরকম ভাবনা চিন্তা। আমরা যদি দুজনকেই একটা সময় দিই, তাহলে আমার মনে হয় যে কোথাও গিয়ে এই বোঝাপড়াটা অনেকটা সুন্দর একটা জায়গায় যেতে পারে। সেখানে কিন্তু এই চাপিয়ে দেওয়াটাও তখন কিন্তু মানে মন থেকে মেনে নিতে পারছি না, এই ব্যাপারটা কিন্তু অনেক সময় আসে না। আচ্ছা, এ তো গেল দুটো ফ্যামিলির মধ্যে কথা। এবার যদি সরাসরি ওই ব্যক্তি বিষয়ে চলে আসি, মানে বিয়ে হয়ে আসার পর একটি মেয়ে তার স্ত্রী হিসাবে এবং বাড়ির বউ হিসাবে যে কাজকর্মগুলো তার উপরে রোপণ করা হয়, যে ছেলের মা এবং সেই মা অর্থাৎ কিনা শাশুড়ি এবং বৌমা, এদের মধ্যে যে সম্পর্কটা প্রথম দিন থেকেই কি তৈরি হওয়া সম্ভব, নাকি ধীরে 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 এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? এটা আপনি কি বলবেন যে প্রথম দিনই কি শাশুড়ি যদি তাকে বিভিন্ন ধরনের যে রিচুয়ালস বা যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেইগুলো কি প্রথম দিনেই চাপিয়ে দেওয়া উচিত, না ধীরে ধীরে সেগুলো তাকে বোঝানো উচিত, যার ফলে সে একটা সুন্দর ভালো একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হতে পারে তার? মানে দেখুন, আমার এখানে আমার এটাই মনে হয় যে যে কোনো ধরনের সম্পর্ক হোক না কেন, সেটা শাশুড়ি বৌমা হতে পারেন, শ্বশুর জামাই হতে পারেন, বাবা মা হতে পারেন, মানে ছেলে বৌমা হতে পারেন, যে কোনো ধরনেরই সম্পর্ক, সেটা তো মানে প্রথম থেকেই প্রি প্ল্যান্ড হয়ে আসে না। মানে ধরুন, যখন একটা নতুন বাচ্চা কোনো বাড়িতে আসে, জন্ম নিচ্ছে, তখন যে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিচ্ছে, সেই মাও কিন্তু সেই প্রথম দিনের জন্যই মা হচ্ছেন। তখনও কিন্তু তাকে সে বুঝে উঠতে পারে না যে আমি এই যে নতুন রোলটা আমার কাছে আসছে, আমি সেই রোলটার সাথে কিভাবে ম্যানেজ করব। তো প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু সেই সেম, মানে ডে ওয়ানটা কিন্তু সকলের কাছেই ডে ওয়ানই হয়। আমি যদি ওই যেটা বললাম আগেই, আমি যদি একটা মানে পরিকল্পিত একটা প্ল্যান করে রাখি যে আমি অমুকটা করব, বা আমি যদি একটা এক্সপেকটেশন রাখি যে ও এতদিন আমার ছেলেকে চেনে, তার মানে ও এইখানে এসে আমার মতো করেই করে নিতে পারবে, এই যে আগে থেকেই ভেবে নেওয়াটা, একটা অ্যাজাম্পশন করে নেওয়াটা, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই অ্যাজাম্পশনটা না করে আমরা যদি ওই মানুষটাকে কিছুদিন অন্তত, আমরা যেরকম ধরুন প্রথমে কোনো লোকের সাথে দেখা হলে বা প্রথমে কারোর সাথে দেখা হলে তার সাথে বন্ডিং তৈরি করার ক্ষেত্রে আমরা যা যা স্টেপস নিয়ে থাকি, যে আগে অনেকটা কথা বলি, তার মানে তার ধারণাগুলোকে, তার ভাবনাগুলোকে বোঝার চেষ্টা করি, তারপরে আমি বুঝতে পারি যে আমি তাকে কতটা দিতে পারবো বা সে আমাকে কতটা দিতে পারবে, বা আমার এই কাজগুলো, বলে দেওয়া কাজগুলো সে কতটা মেনে নিতে পারবে, বা তার এই ভাবনা চিন্তাগুলো আমি কতটা মেনে নিতে পারবো। তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে এ কতটা আমার মতো করে এই জায়গাটাতে আসতে পারবে। তো
ওই শুরুর দিনগুলো থেকেই যদি আমি এইরকম ভাবে আমরা ভাবতে পারি, হ্যাঁ এখন এইরকম হয়তো কথাটা আসে যে যদি পুরনোপন্থী বাবা মা হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেই মেন্টালিটির সাথে নতুন জেনারেশনের মেন্টালিটি ম্যাচ করানো যায় না। তবে আমার কোথাও মনে হয় যে যদি আমরা কিছুটা সময় দুজন দুজনকে দিয়ে থাকি, হয়তো এটা বলাটা খুব ইজি কিন্তু করাটা হয়তো ইজি নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা যদি একটু ঠান্ডা মাথায় জিনিসগুলোকে নিয়ে ভাবি, তাহলে কিন্তু সেই জায়গাটায় সেই মানে ওই গ্যাপ মানে স্পেসটা কিন্তু যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে সম্পর্কগুলো অনেক বেশি ম্যাচিওর্ড একটা সম্পর্ক হবে, সেটা ওই ভঙ্গুর ব্যাপারটা কিন্তু থাকবে না। ঠিক ঠিক। আমাদের সাথে স্টুডিওয়ে রয়েছেন তনয়া সেনগুপ্ত, বিশিষ্ট মনোবিদ, এবং আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন, অনেকের পক্ষ থেকে এসছে এই প্রশ্নটা, সেটা আমি অবশ্যই ম্যামের কাছে রাখবো। সেটা হচ্ছে, একজন ছেলে যখন বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে আসে, স্বামী হিসেবে এবং তার মায়ের সন্তান অর্থাৎ ছেলে হিসেবে একটা জাতাকলে তাকে কিন্তু পড়তে হয়, এবং সেক্ষেত্রে যদি দাঁড়িপাল্লা বলি কোন দিকে সে যাবে, সেটা যদি ভারী কারোর দিকে একদিকে হয়ে যায় কোনো না কোনোভাবে, তখনই কিন্তু এই মনোমালিন্যের সৃষ্টি হয়। অনেক সময় আমরা দেখে থাকি বিয়ে করে আসার পর একটি ছেলে যদি তার স্ত্রীকে প্যাম্পার করে, বা দেখা যাচ্ছে যে অনেক সময় যে তার স্ত্রীর কথা শুনছে, বেশ কিছু কথাবার্তা হয়তো হয়তো ভালোর জন্যই বলছে সেটা শুনছে, এবং সেক্ষেত্রে মায়ের মনে কিন্তু একটা তৈরি হয় যে ক্ষত তৈরি হয়, যে অনেক সময় তার মনে হয় যে সন্তান তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা কি বিপর্যয় ডেকে আনতে পারে? অবশ্যই সেটা যদি ম্যাল অ্যাডাপটিভ হয় তাহলে অবশ্যই সেটা হয়তো পরবর্তীকালে সমস্যা তৈরি করে, কিন্তু কোথাও মানে যেই ছেলেটির সাথে মেয়েটি তার বাড়িতে এসে থাকছে, সেখানে কিন্তু বাড়ির লোকেদেরকেও বুঝতে হবে যে যেহেতু তার উপর ভরসা করেই একটা মেয়ে একটা নতুন সেট আপে গিয়ে উঠছে, তার কিন্তু বেসিক জায়গাটা তখন তার কাছে তার স্বামী হয়ে থাকে। সেটা লাভ ম্যারেজও হোক বা অ্যারেঞ্জ ম্যারেজও হোক, যেটাই হোক না কেন, প্রথম শেল্টারটা কিন্তু তার কাছে তার স্বামী। সেটা ইমোশনাল হোক মানে সোশ্যাল হোক, যে কোনো ধরনেরই তার কাছে যদি কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি আসে, সে কিন্তু সবার আগে তার স্বামীর সাথেই গিয়ে সেটা শেয়ার করবে। সেখানে আপনি যেটা বললেন প্যাম্পার করা, কিছু আমি যদি প্যাম্পার কথাটাকে একটু চেঞ্জ করে সেই জায়গাটাকে আমি বলি যে সেই যদি সেই জায়গাটায় তখন সামলান, তাহলে কিন্তু তার বাড়ির লোকেদেরকেও ওই জায়গাটায় সমানভাবে সাপোর্টিভ হতে হবে। আর এই যে বললেন যে হ্যাঁ, এই অ্যাটাচমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে এই অ্যাটাচমেন্টের একটা জায়গা, বিশাল বড় একটা জায়গা আছে। যেহেতু ওই আমার ছেলে এটা খেতে ভালোবাসে, আমার ছেলে এটা পড়তে ভালোবাসেন, আমার ছেলে অমুকটা করতে ভালোবাসে, কিন্তু কোনো কোনো জায়গায় ছেলে যদি কখনো মানে আস্তে আস্তে তো তারও একটা চয়েস তৈরি হয়। ধরুন অনেক সময় এরকমও হয় যে বাবা মা বা মা ভালো মানে এটাতে ভালো পাবেন বলে হয়তো ছেলেটি সেটা করছে, কিন্তু তার ওটাই সে যে চাইছে সেটা কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে ছেলেটি যদি একটু নিউট্রালাইজ হতে পারে বা যদি এই মাঝখানে থেকে কোনো একটা জায়গায় মধ্যস্থতা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ওই রাশটা ধরে রাখাটা বা ওই এদিকেও নয় ওদিকেও নয়, তাকে অবশ্যই ওই মাঝখানে যেই জায়গাটায় সেটা কিন্তু মানে আনবায়াস থেকেই থাকতে হবে। মানে কোনোদিনও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে তাকে কিন্তু একটা নিউট্রাল জায়গায় থেকেই তাকে তার মতটা পোষণ করতে হবে, যেখানে সে তার বউকেও হয়তো আগিয়ে রাখবে না, তার মাকেও হয়তো আগিয়ে রাখবে না। সে যদি একটা নিউট্রাল ভিউ দেওয়ার চেষ্টা করে একটা প্রবলেমটার, তাহলে সেক্ষেত্রে কিন্তু সলিউশনটা অনেকটা ইজি হতে পারে। আমি কোনো একটা প্রবলেম হচ্ছে, সেখানে আমি ধরুন আমি কোনো সময় আমার মাকে প্রচন্ড এগিয়ে রাখলাম, আমার বউকে খুব পিছিয়ে রাখলাম, বা কোনো সময় কোনো আর্গুমেন্ট আমি আমার বউকে প্রচন্ড আগিয়ে রাখলাম, মাকে পিছিয়ে রাখলাম, সেখানে কিন্তু মনোমালিন্য একটা হবেই। কিন্তু যদি প্রবলেমটাকে নিউট্রাল জায়গায় থেকে সেই ছেলেটি কিছুটা সলভ করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই যে ভারসাম্যটা সেটা কিন্তু রক্ষা করা যায়। আচ্ছা, মানে এই দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে মানে যদি আমি বলি যে স্বামী হিসাবে, মানে এবং ধরুন মাঝখানের একজন, আমি বলতে চাইছি যে মাঝখানের কোনো একজন মেম্বার যিনি দুপক্ষকেই শুনবেন, মানে স্বামী হিসাবে এবং একদমই সন্তান হিসাবে, হ্যাঁ, এবং আনবায়াস থেকে সেই কিছু যদি সেটার সলিউশন সলভ করার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুপক্ষ কোনো জায়গাকেই আমি ছোট না করেই কিন্তু আমি আমার মতটা রাখতে পারি। আচ্ছা, আমাদের এখন লাইভ পেজে প্রশ্ন রেখেছেন একজন, প্রশ্নটা নিয়ে নিই। আরমান অধিকারী আমাদেরকে প্রশ্ন করেছেন, প্রথম কেন শাশুড়িরা বৌমাদের আপন করে নিতে চায় না?
বিজ্ঞাপনী চমক নয়, স্থানীয়তে ভরসা রাখুন। আরসিটিভি ব্রডব্যান্ড। আজকের যা টপিকের বিষয়বস্তু সেটাই, যে আপনাকেও আমি প্রথমে বললাম যে একদম প্রথম দিন থেকেই আপনিও বারবার করে বললেন যে তার উপরে চাপিয়ে দেওয়াটাও যেমন ঠিক নয়, তাকে কিছুটা হলো অ্যাডপ্ট করতে দিতে হবে পরিবেশ পরিস্থিতি সবকিছুকে। তো সেই একই প্রশ্ন আপনি একটু যদি কাইন্ডলি অ্যান্সার দেন। মানে কেন চান না, সেই কেনটার কারণ কিন্তু মানে সেরকম ভাবে যদি খতিয়ে দেখা যায়, সেইখানে কিন্তু কিছুটা হয়তো কমপ্লেক্স কাজ করে। যে এতদিনের আমার একটা মানে ওই যে একটা পাওয়ার স্ট্রাগল থাকে, যে আমি এতদিন আমার এই পরিবারটাকে সামলে এসেছি, আমি আমার মতো করে সামলে এসেছি, এখন ইনি আসলে আমি জানি যে কিছু জায়গায় হয়তো শেয়ারিং হবে। তো সেই জায়গায় থেকে হয়তো সেই কমপ্লেক্স থেকে কোনো সময় এই সমস্যাগুলো হয়। যেরকম দেখবেন যখন ধরুন বাড়িতে যদি দ্বিতীয় বাচ্চা হয়, তখন দেখবেন প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চাকে কিন্তু ওই মায়ের কাছে তারা গেলে তারা প্রচন্ড ইরিটেটেড হতে থাকে, জেলাস ফিল করতে থাকে। ঠিক সেই রকমই ব্যাপারটা, তার মনে হয় যে সে হয়তো তার মাকে অনেকটা বেশি কেড়ে নেবে। কিন্তু তখন আমরা আস্তে আস্তে যেরকম বাচ্চাটি বোঝে যে না, এই মুহূর্তে আমার ভাই বা বোনের মাকে বেশি দরকার, বা এবং সেই জায়গাটায় যদি আমি কিছুটা শান্ত হতে পারি, বা ফ্যামিলি মেম্বার যখন মা বা বাবা ওই প্রথম সন্তানকে বোঝাচ্ছেন যে দেখো এই রকম সিচুয়েশন, এই জায়গাটায় তোমাকে একটু পেশেন্ট থাকতে হবে, একটু ধৈর্যশীল থাকতে হবে, সেই রকমও যদি বাড়ির অন্যান্য সদস্যরা যদি সেই মেম্বারকে বোঝাতে শুরু করেন যে না, তোমাকে এই জায়গাটায় কিছুটা পেশেন্ট থাকতে হবে, বা তুমি দেখোই না যে সে কতটা কি করতে পারে, প্রথম থেকেই যদি আমি ভীষণ নেগেটিভ জোনে থাকি, তাহলে কিন্তু সেখান থেকে সে যদি ভালো কাজও করে থাকে, তাহলে কিন্তু মনে হবে যে ও পারছে না, ও কিছুই পারবে না করতে। তো কিন্তু আমরা যদি ওই মাঝামাঝি একটা জায়গা, এবং যদি একটু পেশেন্টলি ধৈর্য নিয়ে যদি আমি একটু নতুন যে মেম্বার আসছে তাকে যদি কিছুটা সময় দিই, তাহলে কিন্তু এই সমস্যাগুলো মিটতে পারে। আচ্ছা, তাহলে আরমান আশা করি আপনার প্রশ্নের উত্তর পেলেন। যে ম্যাডাম বললেন যে প্রথম দিন থেকেই সেই চাপিয়ে দেওয়া সেটাও যেমন ঠিক নয়, এবং তাকেও সবকিছু বুঝে নেওয়া, পরিবেশ পরিস্থিতি বুঝে সেই হিসাবে এগিয়ে চলা, সেই জিনিসটা। তাই প্রথম অবস্থাতে যেমন একজন মাও যেমন সেই জায়গায় তাকে আপন করে নিতে পারেন না, আরেকজন ব্যক্তি যেমন আসেন, এবং দুপক্ষকেই একটু আমি যদি একটু কাম অ্যান্ড কোয়াইট থাকি, মানে সবকিছুতেই আমি যদি প্রথম থেকেই যদি কেন এটা হচ্ছে প্রতিবাদ করতে শুরু করি দুপক্ষই, তাহলে কিন্তু ওই একসাথে বাসন রাখলে যেমন টুকটাক আওয়াজ হতে হতে একটা জোরসে আওয়াজ হয়, সেই রকম কিন্তু এই প্রবলেমটা চলতে একটা সময়ের পরে পুরোটাই ডিসফাংশনাল হয়ে যায়। একদমই, মানে এই যে দুজন ব্যক্তির মধ্যে যে সম্পর্কটা, তাদেরকেই গড়ে নিতে দেওয়া দরকার। একদমই, সেই কারণে তাদেরকেই কিছুটা সময় দেওয়া, কিছুটা স্পেস দেওয়া। আশা করি বুঝতে পারছেন যে আপনার প্রশ্নের উত্তর কি, সেটা তো পেয়েই গেলেন। যে এই দুজন ব্যক্তি যেমন শাশুড়ি এবং বৌমা, দুজনের মধ্যে কিন্তু সম্পর্কটাকে গড়ে তুলতে দেওয়ার দায়িত্ব তাদের। কারণ শাশুড়ি উনি হয়েছেন, আর উনিও বৌমা হয়ে এসেছেন। মাঝখানে যদি আমি স্বামী হিসেবে বা সন্তান হিসেবে ইন্টারফেয়ার করি, সেটা সবসময় ঠিক নয়। হ্যাঁ, কখনো না কখনো দরকার। আপনি প্রথমে যেটা বললেন যে দুজনের কথাই শোনা এবং সেটা নিউট্রালি বিচার করা, কিন্তু একদম প্রথম অবস্থাতেই সেই জায়গাটা না যাওয়াই ভালো। দুজনের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে গড়ে তুলুক, এটাই হওয়া উচিত, বাঞ্ছনীয়। আচ্ছা, এই আলোচনায় আমরা যাচ্ছি যখন, তখন আরেকটা প্রশ্ন আপনাকে রাখবো, সেটা হচ্ছে জেনারেশন গ্যাপ। কারণ ওই আমরা বলি যে আমাদের আগের জেনারেশন বেশ কিছু পুরনোপন্থী চিন্তা ভাবনা, আপনি প্রথমেই বললেন যে কনজারভেটিভ জেনারেশন থেকে যদি বিলং করে তারা, এবং তাদের চিন্তাধারা একটু অন্যরকম হবে। এবং বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে খুব একটা সমস্যা না আসলে পরেও লাভ ম্যারেজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, যখন একটি মেয়ে আসে বা উদারপন্থী চিন্তাধারা থেকে বা বর্তমান জেনারেশন থেকে যখন আমরা উঠে আসা যারা আসছে আর কি, তাদের মধ্যে যখন এই সমস্যাটা আসছে বেশি করে, আপনি এই ব্যাপারে কি বলেন? জেনারেশন গ্যাপ কি এই ব্যাপারে অংশগ্রহণ করছে, কোনো না কোনো ভাবে ক্ষতি করছে? হ্যাঁ, ক্ষতি আমি সেটাকে বলবো না, যেহেতু ডেভেলপমেন্টের সাথে সাথে আমরাও ডেভেলপ করছি এবং আমাদের মেন্টালিটিও ডেভেলপ করছে, সেটা সমস্ত পার্সপেক্টিভেই কিন্তু ডেভেলপ করছে, সেটা আমাদের সোসাইটিও ডেভেলপ করছে। আমরা আমাদের এডুকেশন ফার্দার যেই জায়গায় আমরা করছি, সেখান থেকেও আমাদের একটা চেতনা তৈরি হচ্ছে। তো জেনারেশন গ্যাপটা যে ক্ষতি করছে সেটা নয়। আমি যেরকম বললাম যে মানে প্রত্যেকেরই একটা নিজস্ব ভাবনা চিন্তা থাকে বা তাদের নিজস্ব একটা বোধ থাকে, সেই বোধটা যদি কোনো একটা মানে ওই যে
মানে সবটারই সলিউশন কিন্তু মানে বলে দেওয়া, মানে প্রথম থেকেই যদি আমি এটা মনে করছি, আমি এখনকার দিনের মেয়ে বা আমি এখনকার দিনের ছেলে, আমি এটা মনে করছি মানে তোমাকে এটাই করতে হবে। মানে ধরুন খুব সাধারণ যেটাতে থাকে, ধরুন আগেকার বাবা মারা যেরকম থাকে, আগেকার বলা উচিত নয়, ধরুন আমাদের বাবা মারাই তারা যতটা বেশি ধার্মিক, হয়তো আমি বা আমার মতো কেউ, আমার মতো আর 5টা মেয়ে হয়তো সেই রকম ভাবে সেই লেভেলে গিয়ে হয়তো ধার্মিক হতে পারছেন না, বা তার হয়তো বিশ্বাস আছে, কিন্তু আমার মা বা আমার ইনলস যেরকম ভাবে সেই বিশ্বাসটাকে রূপ দিচ্ছে, আমি হয়তো সেই রূপটা দিতে পারছি না। কিন্তু তার মানে আমাকে যদি হিউমিলিয়েট করা হয় যে তুমি কেন এটা করছো না, সেটাও কিন্তু যেরকম ঠিক নয়। আবার আমি যদি এটাও বলি যে ও বেশি বাড়াবাড়ি করছে, তুমি এটাকে ঠাকুর মানো, তোমার এত করার কি আছে, এই কোনো জায়গাতে গিয়ে মানে কারোরই যদি চিন্তাধারাকে বা তার বিশ্বাসগুলোকে যদি আমরা ক্রিটিসাইজ না করি, সেইটাকে যদি তার জায়গায় তার স্পেসে যদি আমরা থাকতে দিই, তাহলে কিন্তু ওই ক্রিটিসিজমটা কখনোই আসে না। তখন কিন্তু এই জেনারেশন গ্যাপটা যে ভীষণ হার্মফুল, সেটা কিন্তু আমাদের মনে হয় না। তো আমরা যদি কাউকে ওই প্রচন্ড মানে ওই বিচার না করে তার জায়গাটা থেকে যদি তাকে বোঝার চেষ্টা করি, মানে সব জায়গায় আমরা যদি একটু পেশেন্ট থাকি বা একটু ধৈর্যশীল থাকি, তাহলে কিন্তু এই জিনিসগুলো মানে হয় না। মানে এই বসিংটা যেটা, মানে মনে করি আমার কথাটাই ঠিক, এবং আমি আমার কথাটা যখনই ঠিক প্রমাণ করতে চাইছি, তখন উল্টো দিকের কথা বলছে কেন তুমি তোমার কথাটা ঠিক বলবে, আমার কথাটাই তোমাকে মানতে হবে। তো এই আমি ঠিক তুমি ঠিক আমি ঠিক তুমি ঠিক করতে করতে সিঁড়ির মতো করে কিন্তু এই মানে এই একটা বিচ্ছিরি ব্যাপারগুলোকে বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাগুলোর থেকে যদি দুজনেই একটু মানে কোনো জায়গায় নিজেদের সাথে মধ্যস্থতা করি, তাহলে কিন্তু অনেকটা জিনিসগুলো মানে মেনটেন থাকতে পারে, নিজেদের মধ্যেই হয়তো মেনটেন থাকতে পারে। ঠিক, মানে প্রত্যেককে নিজের নিজের স্পেসটা দেওয়া দরকার। মানে একদমই। বাবা মা হিসেবে বা বাড়ির যে গুরুজনরা রয়েছেন, গার্জিয়ানরা একদম, রয়েছেন, একদম। তারা যেমন যদি এখনকার জেনারেশনের ছেলে মেয়েদেরকে তাদের যে চিন্তাধারা সেই স্পেসটাকে যদি তারা দেয়, এবং এখনকার ছেলেমেয়েরা যারা রয়েছেন তারা যদি বাড়ির লোকজনদের, বিশেষ করে আমি বলে দিলাম মায়ের কথা যদি বলি, মায়ের চিন্তাধারাকেও গুরুত্ব দিয়ে চলে, তাহলে আশা করি একদমই। কারণ ধরুন মানে কেউ যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলা যদি তার 28 বছর ধরে একটা সংসারকে সে গড়ে আসছে, বা সে 30 বছর যাই হোক না কেন করে আসছে, তার এবং একটি মেয়েও তারও যখন 30 বছর বয়স হচ্ছে, তারও 30 বছরে তার নিজের মতো করে একটা বোধ তৈরি হচ্ছে, এবং তার 30 বছরের একটা সংসার ধর্মের বোধ তৈরি হচ্ছে। আমি যদি দুটোকেই ভাঙতে শুরু করি, ভাঙার চেষ্টা করি, সেটাই কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমার তো 30 বছরের একটা প্র্যাকটিস আছে, আমি যদি চট করে বলি যে তুমি এটা ভেঙে এটা মানো, বা আমার 30 বছরের একটা বোধ আছে, আমি সেটাকে চট করে যদি বলি যে এতদিন এটা হয়ে এসেছে তোমাকে এটাই করতে হবে আজকের থেকে, তাহলে কিন্তু সেই দুটো জায়গায় কিন্তু খুব ডিফিকাল্ট, মানে সেইখান থেকে দুজনকে ওই ভাঙাটা দুজনেরই জায়গায়, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু আমরা যদি আমাদের মতো করে পুরোনোটার থেকেও যতটা আমি নিতে পারছি আমি সেটাকে নিচ্ছি, এবং তারপরে আমি আমার যেই বোধ আছে আমার সেই চেতনাটার সাথে মিশিয়ে আমি যদি একটা অন্য ফর্ম দিতে চাই, তাহলে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু তখন পুরনো যারা আমাদের মা বাবারা আছেন তারা যদি সেটাকেও অ্যাপ্রিসিয়েট করেন, সেটা ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ফ্রুটফুল হয় সেক্ষেত্রে। তবে এখন কিন্তু আমরা দেখতে পাই যে প্রথা ভাঙার খেলা কিন্তু শুরু হয়ে গেছে। মানে ওই যদি আমরা বলি যে পুরনোপন্থী চিন্তা ভাবনা, কারণ অনেক সময় দেখেছি যে কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেল, সে তার সাথে সাথে বৌমা ষষ্ঠী পালন করা একটা কিন্তু রিচুয়ালস আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলায় শুরু হয়েছে। তো এইরকম ভাবেই বউকে নিজের মেয়ে করে নেওয়া, মানে নিজের মেয়ের মতোই তার নিজের সন্তানকে যেরকম ষষ্ঠীর স্বাদ দেওয়া হয়, সেরকম বৌমাকেও নিজের মেয়ের মতো ভেবে নেওয়া যেতেই পারে, না নেওয়ার এখানে কিছুই নেই, তাই না? তাহলে এইভাবেই আমাদের জেনারেশন গ্যাপগুলোকে কমিয়ে আনা দরকার, আপনি সেটাই বলতে চাইছেন? প্রথা ভাঙা অবশ্যই, মানে আমি প্রথা ভাঙার থেকেও আমি মনে করি যে যদি প্রথাগুলোকে আমি কিছুটা মডিউলেট করতে পারি, তাহলে ওই প্রথা ভাঙাটা অতটা চোখে লাগে না। হয়তো আমি যদি পুরনোর সাথে যতটা আমি করতে পারবো এখনকার দিনের উপযোগী অনুযায়ী যতটা আমি করতে পারবো, সেই জায়গাটাকে যদি আমিও অ্যাপ্রিসিয়েট করি, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। এবং প্রত্যেকে যেটা আপনি বললেন যে বৌমাকে মেয়ে করে নেওয়াটাও যেরকম একজন শাশুড়ির জন্য খুব দরকার, তার আগে হচ্ছে সেই শাশুড়িকে মা হতে হবে, মেয়ে মানে বৌমার মা হতে হবে। সিমিলারলি একজন বৌমাকেও প্রথমে তার শাশুড়ির মেয়ে হতে হবে। যদি আমি আমার ভেতর থেকে এই চেঞ্জটা আনতে পারি, বা আমি যদি
এইটা মানতে পারি আমি আমার মায়ের মেয়ে হলে আমি এনারও মেয়ে হতে পারি, এবং শাশুড়িও যদি ভাবেন যে আমার মেয়ে থাকলে আমি যদি তাকে এই স্পেসটা দিতাম তাহলে আমি আমার বৌমাকেও এটা দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু অনেকটা কাজ করে এবং অনেকটা সুন্দর সেই ফ্যামিলিটাকে কিন্তু ধরে রাখতে পারে। ঠিক। সব শেষে আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, তাই শেষ কথা যেটা আপনাকে একটু জিজ্ঞাসা করব সেটা হচ্ছে কর্তৃত্বের লড়াই, মানে সংসারের চাবি কার হাতে থাকবে, এটা নিয়ে অনেক সময় কিন্তু মনোমালিন্য শুরু হয়ে যায় এবং সেটা চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার সময়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, যে বিয়ে হয়ে আসার পর অনেকেই সংসারের রাশ যেমন টানতে চায়, অনেকে আবার নিজের সংসারের দায়িত্বটা কিন্তু সহজে চট করে দিতে পছন্দ করে না, তাই এই সংসারের রাশ টানতে কর্তৃত্বের লড়াই, এই কর্তৃত্বের লড়াই এটা কিভাবে ঘোচানো সম্ভব হতে পারে বা কিভাবে এটাকে একটা সুন্দর জায়গা দেওয়া যেতে পারে? দেখুন, বাইরে থেকে আমি অনেক কথা বলে তো সবটাকে আমি মানে মিটিয়ে ফেলতে পারবো না। যেরকম প্রথম থেকেই আমি বলছি, পাওয়ার স্ট্রাগল হয়তো একটা থেকেই থাকে, যে আমি এত বছর ধরে এটা করছি, তাহলে আমার জায়গাটা কেন সে যখন আসবে তাহলে সে কতটা মানে এফিশিয়েন্টলি এটাকে করতে পারবে, আমার ডাউট আছে। সেই জন্য আমি তাকে প্রথম থেকেই এত কিছু করতে দেব না। ওই একই জায়গায় কিন্তু ঘুরিয়ে ফিরে কথাটা আসছে, যে প্রথম থেকে যদি আমরা কিছুটা নিজেদেরকে স্পেস দিই, দুজনকেই যদি স্পেস দিই, তাহলে কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলো নিজেরাই কিন্তু আমরা ঠিক করে নিতে পারি। মানে ধরুন প্রথম থেকেই একটা একান্নবর্তী পরিবার, যেই মেয়েটি ধরুন নিউক্লিয়ার ফ্যামিলি থেকে এসেছে, একান্নবর্তী পরিবারের ধরুন 10 জন কি তার থেকে কম বা বেশি এইরকম ফ্যামিলি মেম্বারের পুরো চাবিকাঠিটা যদি তাকে ধরিয়ে দেওয়া হয় যে নাও এবার থেকে তুমি সামলাও, সেটাও যেরকম তার পক্ষে ডিফিকাল্ট। এবং আমি সবটা আমার বাড়িতে সবটা এতদিন সামলিয়ে এসেছি, আমি করে নিতে পারবো, তো আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসছে বলে এবার আমাকে সবটা দিয়ে দাও, সেইটাও কিন্তু তার পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট। তো দুজনের ক্ষেত্রেই আমরা যদি ওই প্রথমে আবার বলছি, যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখি, আস্তে আস্তে কিন্তু এই কর্তৃত্বের লড়াইটা আর থাকে না। তখন কিন্তু আস্তে আস্তে একটা সময়ের পরে কিন্তু দেখা যায় যে বৌমারাই আলটিমেটলি তাদেরকেই কিন্তু ফ্যামিলিটাকে মানে হয়তো ওই রকম ভাবেই তাদেরকে আবার টেনে নিয়ে যেতে হচ্ছে। তো আস্তে আস্তে এই পাওয়ার শিফটিংটা কিন্তু হয়েই থাকে, মানে একটা সময়ের পরে কিন্তু হয়েই থাকে। তো ওই সময়টাকে যদি আমি দুজনেই খুব পেশেন্টলি আমরা নিতে পারি, বা খুব সুন্দর মিউচুয়াল, যেটা বললাম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যদি রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমগুলো মেটার বহু জায়গা রয়েছে। এবং সময়ের সাথে সাথে কাজগুলোকে ভাগাভাগি করে নেওয়াটা আমার মনে হয় একদমই, খুব যদি বুদ্ধিমানের কাজ হয়। একদমই, যদি আমি আমার রোলটাকে সবার মানে তুমি এসেছো নতুন, আমি এতদিন করে গেছি, তোমাকে এগুলো করতে হবে, সেটা না করে তুমি 50টা করো বা আমি 50টা করি, বা আমি 60 করছি, তুমি যেহেতু জানো না তুমি 40টা করো। আস্তে আস্তে আমি তখন আবার 50-50 বা 70-30 এরকম ভাবে যদি আমি ওই রোলটাকে ভাগ করি, তাহলেও কিন্তু, বা কাজটাকে ভাগ করি, তাহলে কিন্তু অনেক বেশি করে হেলদি ফ্যামিলি আমি চালাতে পারবো। একদমই। হাতে সময় নেই, আজকে তো বিদায় নিতে হবে, তবে তার আগে 2-4 কথায় সম্পর্ক সুমধুর করে তোলার জন্য 2-একটা টেকনিক যদি বলেন। টেকনিক ওই রকম ভাবে কিছুই নয়, বরাবরই বলছি যে দুজনকেই একটু ধৈর্যশীল হতে হবে। যেরকম ভাবে আমরা আমরা আমাদের কোনো কাজকেই চাপিয়ে দেওয়া হলে যেরকম আমরা মন দিতে পারি না, মনোযোগ রাখতে পারি না, সম্পর্কের ক্ষেত্রেও তাই। আমাকে কোনো সম্পর্কে আমি আছি মানে আমাকে যে ওইটা তোমাকে মানতেই হবে করে যদি আমি দুপক্ষকেই কোনো না কোনো একটা জিনিসে মানাতে শুরু করি, তাহলেই কিন্তু সেটা তিক্ততার একটা জায়গায় চলে যায়। যদি এরপরেও সমস্যা কিছুতেই না মেটে, তাহলে এবং সেটা যদি পুরো ফ্যামিলি সিস্টেমটাকে একটা ডিসফাংশনাল করে তোলে এবং প্রতিটা ফ্যামিলি মেম্বার যদি একই রকম ভাবে ক্রাইসিসে ভোগে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে অবশ্যই তাদেরকে আসার জন্য আমি বলে থাকি। একদমই, কাউন্সেলিং বা ফ্যামিলি থেরাপিস্ট যারা আছেন তাদের কাছে অবশ্যই সেই কনসালটেশনটা নিতে পারেন। তারা বিভিন্ন রকমের টেকনিকের মাধ্যমে, ইন্ডিভিজুয়াল সেশন হয়, জয়েন্ট সেশন হয়, সেরকম টেকনিকের মাধ্যমে এই জিনিসগুলোকে সলভ করে থাকেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হবে মন ভালোনের অন্য কোনো একটা এপিসোডে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাই বাংলা।